হ্যালো, আমার নাম ডাহপুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা ক্রিয়েটিনিন এবং ইউরিয়া মাত্রা কমাতে প্রতিটি কিডনি ব্যর্থ রোগীর যে খাদ্য গ্রহণ করা উচিত সে সম্পর্কে কথা বলবো। কিডনি ফেইলিউর রোগীদের চিকিৎসায় ডায়েট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমনকি 50% চিকিৎসা ডায়েটের ওপর নির্ভর করে এবং ডায়েটের সাহায্যে আমরা ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং পটাশিয়ামের মাত্রার মতো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি। এখন হয়তো ভাবছেন কিভাবে। ক্রিয়েটিনিন পেশি বিপাকের সময় পেশি দ্বারা উৎপাদিত একটি বর্জ্য প্রোটিন। যদি রোগী প্রতিদিনের প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে তবে অতিরিক্ত প্রোটিন ক্রিয়েটিনিনে রূপান্তরিত হয় এবং এটি রিপোর্টে প্রতিফলিত হবে। তাই ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পরিমাণে প্রোটিন কমানোর জন্য সমস্ত কিডনি ব্যর্থতার রোগীদের পরামর্শ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন জাগে, একজন কিডনি বিকল রোগীকে কত পরিমাণ প্রোটিন দেওয়া উচিত? সুতরাং উত্তর হল, এটি একজন ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে। যদি রক্তের রিপোর্টে মোট প্রোটিনের পরিমাণ স্বাভাবিক সীমার মধ্যে থাকে তাহলে আমাদের হালকা প্রোটিন ডায়েটে যেতে হবে। হালকা প্রোটিন ডায়েটে রোগীকে খুব কম পরিমাণে প্রোটিন দেওয়া হয়, যা দৈনন্দিন শরীরের কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার জন্য যথেষ্ট। কিন্তু যদি রক্তের রিপোর্টে রক্তে প্রোটিনের পরিমাণ কম দেখা যায় তাহলে আমাদের খাদ্যের মাধ্যমে প্রোটিনের এই ঘাটতি পূরণ করতে হবে। এবং প্রোটিনের ঘাটতির কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে এবং রোগী একাধিক জটিলতায় ভুগতে পারে। আর আমরা চাই না কোনো রোগীর কষ্ট হোক। তাই এই ধরনের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ বেশি হওয়া উচিত। কিন্তু কিডনি বিকল রোগীদের জন্য কোন ধরনের প্রোটিন নিরাপদ? আমি সব কিডনি ফেইলিউর রোগীদের নিরামিষ উৎস বা দুধ থেকে প্রোটিন গ্রহণ করার পরামর্শ দিই, যেহেতু এটি হালকা এবং শরীরে কোনো ধরনের অতিরিক্ত বর্জ্য তৈরি করে না। সঠিক প্রোটিন গ্রহণের সাহায্যে ক্রিয়েটিনিন স্তর বজায় রাখাও সহজ। নিরামিষ প্রোটিন ডায়েটে আপনি বিকল্প দিনে ডাল এবং অল্প পরিমাণে দুধ খেতে পারেন। এই প্রোটিন গ্রহণ শরীরের সমস্ত ফাংশন বজায় রাখার জন্য যথেষ্ট হবে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা যদি প্রোটিন গ্রহণ নিয়ন্ত্রণ করি তবে আমরা শরীরে ক্রিয়েটিনিন গঠনও নিয়ন্ত্রণ করতে পারি। এখন ইউরিয়ায় যাওয়া যাক। ইউরিয়া হলো একটি নাইট্রোজেনাস বর্জ্য যা খাদ্য বিপাকের সময় লিভার দ্বারা উৎপাদিত হয়। লিভার দ্বারা নির্গত ইউরিয়ার পরিমাণ নির্ভর করে আমরা কী ধরনের খাবার গ্রহণ করি তার উপর। একজন রোগী ভাজা খাবার বা ভারী প্রোটিনের মতো ভারী খাবার গ্রহণ করলে তত বেশি ইউরিয়া নির্গত হবে। এবং ভারী প্রোটিন এবং চর্বি শরীরের দ্বারা হজম করা কঠিন এবং লিভারকে অতিরিক্ত কাজ করতে হয় এবং রক্ত প্রবাহে আরও ইউরিয়া নির্গত হবে। কিডনি ভালোভাবে কাজ না করলে সমস্ত অতিরিক্ত ইউরিয়া শরীরে জমা হবে এবং শেষ পর্যন্ত কিডনি ফেইলিউর রোগীর জটিলতা সৃষ্টি করবে। এখন পটাশিয়ামে যাওয়া যাক। বেশিরভাগ কিডনি ফেইলিউর রোগী বুঝতে পারেন না যে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধিও খুব মারাত্মক। উচ্চ পটাশিয়ামের মাত্রা হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। আমরা সবাই জানি যে পটাশিয়াম এমন একটি পদার্থ যা পেশিকে নড়াচড়া করার শক্তি দেয়। কিন্তু শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে তা পেশিতেও ক্লান্তি সৃষ্টি করে। যেহেতু হৃৎপিণ্ডও পেশি দ্বারা গঠিত এবং এটি আমাদের পুরো শরীরে রক্ত পাম্প করে। কিন্তু পটাশিয়াম বেড়ে গেলে পেশির নড়াচড়াও মন্থর হয়ে যায় এবং অনেক সময় হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। তাই কিডনি বিকল রোগীর খাবারে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু প্রায় প্রতিটি খাবারে পটাশিয়াম থাকে। কোনো কোনো আইটেমে পটাশিয়াম বেশি, কোনো কোনো খাদ্যদ্রব্যে তা কম। তাই আমাদেরকে শুধুমাত্র সেই সব খাদ্য উপাদান নির্বাচন করতে হবে যেগুলোতে পটাশিয়াম কম। আর আমাদের জানা উচিত কোন খাবারে পটাশিয়াম বেশি পরিমাণে থাকে। তাই আমি আপনাকে এটিতে সাহায্য করি। সবজি দিয়ে শুরু করছি। সবজি যা পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মায় এবং আলু, মিষ্টি আলু এবং বিটরুটের মতো বাদামি রঙের হয়। এই সবজিগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া উচিত কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বাদামি মূল সবজির পাশাপাশি আমাদের সবুজ শাক সবজি যেমন পালং শাক, ধনেপাতা, পার্সেলে এড়িয়ে চলতে হবে। যে কোনো গাছের পাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আচ্ছা, গার্নিশিংয়ের জন্য পার্সেলে বা ধনেপাতার কয়েকটি পাতা ঠিক আছে। কিন্তু রোগী যখন কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য এই সবজির পেস্ট তৈরি করেন এতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় যা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই আমি আমার সব কিডনি ফেইলিওর রোগীদের শাক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। এখন ফলের দিকে যাওয়া যাক। এই ক্যাটাগরিতে আমাদের নারকেল, কলা, কিউই, অ্যাভোকাডো এবং সব ধরনের শুকনো ফল এড়িয়ে চলতে হবে।
কারণ এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এখন আমি ফল এবং সবজির একটি সম্পূর্ণ তালিকা উপস্থাপন করব যা এড়িয়ে চলতে হবে। আপনি বর্ণনা বাক্সে ডায়েট চার্টের একটি লিঙ্কও খুঁজে পেতে পারেন। আপনি এই ফল এবং সবজি এড়াতে হবে এবং একজন কিডনি ফেইলিউর রোগী বিশ্রামের খাবার এবং শাকসবজি খেতে পারেন কারণ এতে স্বাভাবিক পরিমাণে পটাশিয়াম থাকে। এছাড়াও আপনার অন্যান্য খাদ্য আইটেম যেমন কম সোডিয়াম লবণ, গুড় এবং যে কোনো ফলের রস এড়ানো উচিত কারণ উচ্চ পরিমাণে পটাশিয়াম রয়েছে যা কিডনি ব্যর্থতার রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি এখনও বিভ্রান্ত হন তবে আপনি পটাশিয়াম সামগ্রী অনুসরণ করে যে কোনো খাবারের নাম অনুসন্ধান করে গুগলের সহায়তা নিতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি একটি আপেলের মধ্যে পটাশিয়ামের পরিমাণ জানতে চান তাহলে গুগল সার্চ বারে আপেলের পটাশিয়াম সামগ্রী টাইপ করুন এবং যদি পটাশিয়ামের পরিমাণ 200 মিলিগ্রামের নিচে বা তার কাছাকাছি হয় তাহলে কিডনি ফেইলিওর হলে সেই খাবারগুলি গ্রহণ করা যেতে পারে। রোগীদের কিন্তু 200 মিলিগ্রামের বেশি পটাশিয়াম ধারণকারী খাদ্য আইটেম এড়ানো উচিত। আমি আশা করি আপনি খুব পরিষ্কার কিডনি ব্যর্থ রোগীর পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে কী করা উচিত। এখন আসা যাক তরলের পরিমাণে যা একজন কিডনি রোগী গ্রহণ করতে পারেন। তরল পরিমাণ একাধিক কারণের উপর নির্ভর করে। কিডনি ফেইলিউরের রোগী কম পরিমাণে তরল গ্রহণ করলে শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং কিডনি পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব তৈরি করতে সক্ষম হবে না। আপনি জানেন ক্রিয়েটিনিন এবং ইউরিয়া শুধুমাত্র প্রস্রাবের মাধ্যমে নির্গত হতে পারে এবং ভালো প্রস্রাব ছাড়াই ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পাবে। এবং কিডনি ফেইলিউর রোগী যদি প্রচুর পরিমাণে তরল গ্রহণ করেন তবে আবার কিডনি ভালোভাবে কাজ করবে না কারণ শরীরে অতিরিক্ত তরল জমা হবে এবং বিভিন্ন জটিলতা হতে পারে। সুতরাং প্রতিটি কিডনি ব্যর্থ রোগীর জন্য সঠিক পরিমাণে তরল প্রয়োজনীয়। তবে এটি রোগী থেকে রোগীর ক্ষেত্রেও পরিবর্তিত হয়। আপনি যদি পা ফুলে যাওয়া পেডাল এডিমা এর মতো কিডনির সমস্যায় ভুগছেন তার মানে শরীরে প্রচুর পরিমাণে তরল থাকে। সুতরাং আমরা এই ধরনের রোগীদের তরল গ্রহণ কমিয়ে প্রস্রাবের আউটপুট বাড়ানোর পরামর্শ দিই যাতে শরীরের ভেতরের নেট ফ্লুইডও কমে যায়। ধরুন একজন রোগী একদিনে 500 মিলিলিটার তরল গ্রহণ করেন এবং 1000 মিলিলিটার প্রস্রাব তৈরি করেন, তার মানে রোগীর দ্বারা 500 মিলিলিটার তরল কমে গেছে। কিন্তু রোগী যদি পেডেল এডিমাতে ভুগছেন না তার মানে শরীর সঠিক পরিমাণে হাইড্রেটেড। তাই আমরা এই ধরনের কিডনি ফেইলিউর রোগীদের একবারে 100 মিলিলিটার তরল খাওয়ার পরামর্শ দিই। আপনি দিনে একাধিকবার 100 মিলিলিটার তরল গ্রহণ করতে পারেন তবে নিশ্চিত করুন যে আপনি 15 থেকে 20 মিনিটের ব্যবধান নিয়েছেন। এইভাবে আপনার শরীর হাইড্রেটেড থাকবে এবং কিডনির উপর কোন ধরনের কাজের চাপ সৃষ্টি করবে না। এখন ডায়েটের সাহায্যে আমরা কিডনি ফেইলিওর রোগীর মেটাবলিক অ্যাসিডোসিস অবস্থা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তার আগে বুঝতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস কী এবং এর জন্য আমি একটি পৃথক ভিডিও করব তা বোঝার জন্য কেন ক্রিয়েটিনিনের মাত্রা শরীরে শুরু হলে খুব দ্রুত বৃদ্ধি পায়। সুতরাং আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডায়েটের সাহায্যে আমরা একজন কিডনি ব্যর্থ রোগীর ক্রিয়েটিনিন, ইউরিয়া, পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। আপনার যদি কিডনি ব্যর্থতার সমস্যা সম্পর্কে কোন ধরনের সন্দেহ বা অনুসন্ধান থাকে তবে আপনি কেবল আপনার রিপোর্ট বা যোগাযোগের বিবরণ মেল, হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ডাক্তার দল অবশ্যই আপনাকে সাহায্য করবে।